আচ্ছা, আমরা তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা তো ওপেন করতে পারি, তাই না? ওপেন করার ক্ষেত্রে জাস্ট ক্লিক কইরা ওপেন করলাম। ওপেন করাটা দেখাই নাই, আমি ওপেন করে ফেলছি অলরেডি। তো এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমার ওপেন হওয়ার পর এরকমভাবে আমি একটা ডিসপ্লে দেখতে পাই। এইখানে রিসেন্ট যে কাজগুলো করছি এগুলো এখানে শো করে, তাই না? তারপর আমি চাইলে কোনো একটা ফাইল সেভ করা আছে আমার কম্পিউটারে, সেটা ওপেন করতে পারি। অথবা আমি ফাইল থেকেও এখান থেকে ওপেন অথবা ওপেন রিসেন্ট ফাইল এইগুলা থেকে ওপেন করতে পারি, তাই না? তো এখন আমরা একটা নিউ ফাইল নিব। তো নিউ ফাইল নিব, ক্রিয়েট নিউতে ক্লিক করলেও হবে অথবা ফাইল থেকে নিউ। তো আমি বলছিলাম যদি কিনা আমাদের নেট কানেকশনের সমস্যা হয় তাহলে আমাদের অনেক সময় এই যে এইখানে যে উইন্ডোটা শো করতেছে এটা আসে না। তখন আমরা যদি এখানে না আসে আমরা তো ক্রিয়েট নিউতে ক্লিক দিতে পারবো না। তো আমাদের জানতে হবে যে এটা ফাইল থেকে নিউতে ক্লিক দিলেই হয়, ঠিক আছে? তো ফাইল থেকে নিউতে ক্লিক দিলাম। তো আমি এখন একটা আর্টবোর্ড নিব। আমরা কি নিব? একটা আর্টবোর্ড। তো মূলত আমরা তো বোর্ড বুঝি, হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড, এগুলো তো বুঝি। লেখালেখি করে যে আমরা যে স্কুলে পড়ছি বা কলেজে পড়ছি হোয়াইট বোর্ড ছিল অথবা ব্ল্যাক বোর্ড ছিল, তাই না? এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটাও আমরা কি এখানে ডিজাইন আঁকাআঁকি করব। তো এর ক্ষেত্রে আমাদের একটা আর্টবোর্ড দরকার। আঁকাআঁকি করব, এই জন্য এটার নাম হয়েছে আর্ট। যেহেতু বোর্ডের মধ্যেই তো করতে হয়, এটা হচ্ছে বোর্ড, আর্টবোর্ড। তো এই আর্টবোর্ড দরকার। তো এই আর্টবোর্ডটা আমরা কিভাবে নিতে পারি? তো যখন আমি ক্রিয়েট নিউতে দিলাম, তো এখন আমাদের এখানে রিসেন্ট কিছু ফাইল আমি কাজ করছিলাম ওই সাইজের আর্টবোর্ডগুলা শো করতেছে। বাট আমাদের দরকার আমি একটা নতুন একটা নেই। লাইক আমি প্রিন্টে যাওয়ার পর এখান থেকে আমি লেটার A4 লিগাল, এগুলো কিন্তু একটা পেজের নাম, তাই না? A4 সাইজের পেজ আমরা যেগুলোর মধ্যে নর্মালি প্রিন্ট করি, অফসেট পেপার বলে, এগুলাকে বলা হয় A4 সাইজের পেপার। আর স্টাম্প লেখা হয়, স্টাম্প, ওইগুলাকে মূলত লিগাল সাইজের পেপার বলে। আবার A3, B4, B5 এরকম পেপার আছে। তো আমরা চাইলে যে কোনো একটা পেপার সাইজের পেপার নিতে পারি অথবা আমরা চাইলে নিজের ইচ্ছা মতো একটা আর্টবোর্ড নিতে পারি। যেমন আমি যদি প্রিন্টের এইখান থেকে আমি একটা আর্টবোর্ড নেই, আমার আর্টবোর্ডটা যদি আমি এখানে পয়েন্টের থেকে আমি যদি এটা এই সেন্টিমিটার করে দেই, 20 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার, আমি এটা স্কোয়ার আর্টবোর্ড নিলাম, ঠিক আছে? তো স্কোয়ার আর্টবোর্ড আমার কিন্তু নেওয়া হয় নাই। তো এখন এইখানে চাইলে আমরা আর্টবোর্ডের নামটা দিতে পারি। আমার আপাতত এই ফাইলের নাম দেওয়া দরকার নাই, যখন সেভ করব তখন আমরা নাম দিয়ে সেভ করব। চাইলে আপনি এখানে নাম দিতে পারেন, যে লোগো ডিজাইন 1 অথবা টি শার্ট ডিজাইন 1 এরকম নাম দিতে পারেন। তারপর এইখানে অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশনে যদি আমি যাই, অ্যাডভান্স অপশন, এইখানে কালার মোড শো করতেছে। তো এইখানে দুইটা কালার মোড শো করে, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। তো RGB আর CMYK এর মধ্যে পার্থক্য হয়েছে মূলত আমরা প্রিন্ট করার ক্ষেত্রে প্রিন্টিং যেই কাজগুলা পেপারের মধ্যে প্রিন্ট করি বা কোনো প্রেসে প্রিন্ট করা হয় তখন তারা CMYK কালারটা ব্যবহার করে। আর যখন আমরা ফেসবুকে পোস্ট করি অথবা অনলাইনে বা কোনো একটা ডিজিটাল ডিসপ্লের মধ্যে আমি একটা কোনো কিছু শো করি তখন সেটা হবে RGB কালার। তো যেহেতু আমরা এটা প্রিন্ট ফাইল নিতেছি তো এই কারণে আমরা এটা CMYK কালারই থাকুক। CMYK এর ফুল মিনিং কি এইটা গুগল করলে জেনে যাইবেন। তো এটা যদি আমরা একটু দেখতে যাই যে CMYK ফুল ফর্ম বা ফুল মিনিং, এটার কি চায়ান, মেজেন্ডা, ইয়েলো আর কি। আবার RGBটা হচ্ছে রেড, গ্রিন, ভায়োলেট, মেবি ব্লু, রেড, গ্রিন, ব্লু। তো এইটা মূলত আমাদের দুইটা কালার মোড। যারা গ্রাফিক ডিজাইনার আছে নর্মালি এই দুইটা কালার মোডের সাথে আমাদের পরিচিত হইতে হবে। তারপরও আরও কালার মোড আছে, যেমন গ্রে কালার মোড আছে, মানে গ্রে স্কেল কালার মোড আছে। এটা মূলত আমরা ফটোশপে গেলে পাবো। তো আপাতত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই দুইটাই দরকার, RGB অ্যান্ড CMYK। নর্মালি আমরা যত কাজ করব RGB মোডেই কাজ করব, বাট মাঝে মধ্যে কিছু ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়ারমেন্ট দিবে যে তুমি CMYK-তে কাজ করো, আমার এটা দরকার, এই কালার মোড দরকার। তারপরেও যদি ভুলবশত আমরা RGB করে ফেলি, ফাইল থেকে আমরা এটা এডিট করে CMYK কালারে কনভার্ট করতে পারবো, বুঝতে পারছি?
তো আমি সিএমওয়াইকে দিলাম। তো এখন সিএমওয়াইকে মানে এটা ডিফল্টভাবে প্রিন্টের মধ্যে ছিল, এই জন্য ডিফল্টভাবে এটা সিএমওয়াইকে ছিল না। এখন আমরা চাই যে সবসময় আমরা আরজিবি নিয়ে করি, আরজিবি নিয়েই করবো। তো আরজিবি দিলাম। তো আরজিবি দেওয়ার পর এখানে রাস্টার ইফেক্ট হাই 300 পিপিআই এইটাই থাকবে। প্রিভিউ মোড এটা ডিফল্ট আছে, এটা ডিফল্টই থাকবে। মোর সেটিংয়ে গেলে আরও কিছু ওপেন হবে। আমরা যদি দেখি এই যে এখান থেকে চাইলে আমরা আরও কিছু এডিট বা কিছু করতে পারি, বাট আমরা যতগুলো সেটিং ঘাটাঘাটি করছি এইখানে ওইগুলাই মূলত এখানে নতুন একটা উইন্ডো হিসাবে সামনে শো করতেছে। তো আমাদের এইটা দরকার নাই। এখানে যেই সেটিংগুলো আমরা ইউজ করছি, আর্টবোর্ডের এটা কি ওয়াইড মানে পাশে কতটুকু, হাইট মানে লম্বাই কতটুকু, আমরা 20 সেন্টিমিটার দিয়েছি, তার মানে কি এটাকে এটা স্কোয়ার, তাই না? তো আমি এখন ক্রিয়েটে যদি ক্লিক দেই, এখানে আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এই আর্টবোর্ডটা কি, এটা স্কোয়ার আর্টবোর্ড না? স্কোয়ার মানে তো বুঝি আমরা বর্গাকার যেটা। তো স্কোয়ার আর্টবোর্ড একটা আমরা নিলাম। তো এখন এই আর্টবোর্ডের মধ্যে আমরা কি করব? আসলে আমরা আজকে শিখব এই এখানের 3, 4, 5, 6টা টুলস, বাট এই টুলসগুলো শেখার জন্য আমাদের তো সফটওয়্যার ওপেন করতে হবে। ওপেন করলাম, কিন্তু আর্টবোর্ড ছাড়া তো আমরা কোনো লেখালেখি, আমার যদি কোনো খাতা বা কলম যদি না থাকে আমার কাছে, আমি কি লেখালেখি করতে পারবো না। তো এই জন্য আমাদের একটা আর্টবোর্ড দরকার। ওই আর্টবোর্ডটা এই জন্য আমরা এখানে ক্রিয়েট করলাম। তো এখন এই প্রথম যে টুলটা আছে সিলেকশন টুল, এটার নাম কি এখানে কিন্তু শো করতেছে নাম। আমরা যদি এখানে মাউসটা নিয়ে একটু ধরি, নাম আছে সিলেকশন টুল। এটার শর্টকাট হলো ভি শো করতেছে। আর এটা হইছে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা শর্টকাট হইছে এ। আর এই ডাইরেক্ট সিলেকশন টুলের পাশে একটা ত্রিভুজ বা একটা অ্যারো আছে। এটা মানে হইছে কি, যেইটাই এই অ্যারো মানে যেই টুলের মধ্যেই এই অ্যারোটা থাকবে, সেটার মধ্যে আপনি রাইট ক্লিক করলে এরকম আরেকটা অপশন, আরও 2টা 3টা 4টা 5টা যতগুলাই থাকে ভিতর থেকে আরও কিছু অপশন বের হবে, বুঝতে পারছি? তো আমাদের এটা দরকার নাই আপাতত। আর এটার নাম হয়েছে ম্যাজিক ওয়ান টুল, এটা শর্টকাট ওয়াই। এটা হয়েছে লেসো টুল, এটা শর্টকাট হয়েছে কিউ। এইখানের এই 4টা টুলই মূলত সিলেকশন টুলের মতো, মানে সিলেকশন টুলের ভিতরে অন্তর্ভুক্ত। দেখেন এই জায়গায় একটা কালো করে দাগ আছে, তাই না? মানে কি বুঝাইতেছে যে এই 4টা মিলাইয়া একটা সেকশন, মানে কি এটা এই 4টাই হয়েছে সিলেকশন টুল। ঘুরা ফিরা ম্যাজিক ওয়ান টুল দ্বারাও সিলেক্ট করে, ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারাও সিলেক্ট করে, লেসো টুল দ্বারাও কি সিলেক্ট করে, আর সিলেকশন টুল তো সিলেক্ট করেই, তাই না? তো আসি আমরা একটু দেখি আর কি টুল আছে। আসলে এখন আমার হাত আছে, মানে হাত দিয়ে তো আমি কোনো একটা কিছু ধরি, তাই না? সেম এই সিলেকশন টুল দ্বারাই তো আমরা কোনো একটা কিছু ধরবো, তাই না? বা সিলেক্ট করব। সিলেক্ট তো বুঝি, কম্পিউটারের ভাষায় যেটা বলে সিলেক্ট করা। আর আমার সামনে যদি একটা মগ থাকে বা গ্লাস থাকে, আমরা ওইটাকে যদি হাতটা ধরি, ওইটারে কি বলে ধরা, বা আমি গ্রাব করলাম বা ধরলাম। তো এরকম ব্যাপারটা। তো এখন আসলে ধরলাম আমরা কিটা ধরলাম, মগটা ধরলাম না। এই মগ তো আমি একটু বুঝাইতেছি নর্মালভাবে, যেটা কিনা রিয়েল লাইফের সাথে হাত দিয়ে মগটা ধরলাম। এখন মগ যদি এখানে না থাকে বা বোতল না থাকে, কোনো কিছুই নাই, আমি কি বাতাস ধরতে পারবো? ধরতে পারতাছি না। তো এইরকম ব্যাপারটা হচ্ছে সিলেকশন টুল আমি পারি, জানি সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে, কিন্তু আমার যদি কোনো অবজেক্ট এখানে না থাকে, আমি কি কোনো কিছু ধরতে পারবো? অবজেক্ট নাই, বা আমার কোনো সাবজেক্ট অবজেক্ট কিছুই নাই, আমি কি ধরতে পারবো? কিছু ধরতে পারবো না। তো এই জন্য আমাদের কোনো একটা অবজেক্ট দরকার হয়। তো আমরা একটু অবজেক্ট ড্র করার জন্য প্রথমেই আমরা এখানে একটা টুল দেখতে পাই, যেটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুলের মধ্যে আবার এই একটা অ্যারো আছে, এর মানে এখানে রাইট ক্লিক করলে কিছু অপশন বের হবে। তো এখানে আমরা যদি দেখতে পাই রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল মানে হইছে রেক্টেঙ্গেল টুলটা চারিপাশে কোনা কোনা ছিল, আর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল মানে চারিপাশে একটু রাউন্ড শেপ হইব, একটু সার্কেলের মতো একটু মসৃণ হবে, জিনিসটা একবার কোনা হবে না, বুঝতে পারছি? আর ইলিপস টুল তো বুঝি, ইলিপস মানে হইছে অনেকটা ডিমের আকৃতি হইতে পারে, অথবা এটা দ্বারা আমরা সার্কেল ড্র করতে পারি, অথবা সার্কেল মানে তো বৃত্ত ড্র করতে পারি, এরকম। আর পলিগন টুল, এটার মাধ্যমে আমরা 4 কোনা, 6 কোনা, 8 কোনা এরকম পলিগন তৈরি করতে পারি। স্টার টুল, এটা দ্বারা মূলত আমরা এই যে তারা আছে না আকাশে, তারা কি ওটা 5 কোনা না,
আকাশের তারাটা পাঁচকো না, কিন্তু তারার এইগুলো কিন্তু এই যে ভিতরের দিকে এই যে এখানে আমরা এই যে স্টারটা দেখলেই বুঝতে পারতেছি এই আইকনটা, কিন্তু আইকনটাও শো করতেছে আসলে স্টারটা কীরকম, তারাটা কীরকম। এটা স্টার টুল আর হলো ফ্লায়ার টুল। এইটা আমাদের দরকার নাই আপাতত। এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা টুল আমরা এখন দেখবো কীভাবে আমরা একটা রেক্টেঙ্গেল দিতে পারি, কীভাবে আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল নিতে পারি, কীভাবে ইলিপস নিতে পারি, কীভাবে পলিগন, কীভাবে স্টার নিতে পারি। ঠিক আছে, তো এখন আমরা এইখানে সিলেকশন টুলে মূলত আমাদের কম্পিউটারের মাউসটা নর্মালি সিলেকশন টুলে থাকবে। তো এখন আমাদের রেক্টেঙ্গেল নিতে হইলে কি আমাদের রেক্টেঙ্গেল টুলটা অ্যাক্টিভ করতে হবে না? তো এটা অ্যাক্টিভ করার জন্য রেক্টেঙ্গেলের উপরে এই টুলের উপরে আমি একটা লেফট ক্লিক করব। আমার কিন্তু লেফট ক্লিক করতেছে, এটা কিন্তু শো করতেছে ওই কর্নারে ডিসপ্লের। যদি কখনো মনে হয় যে ভাই আপনি কি লেফট ক্লিক করলেন নাকি রাইট ক্লিক, ওইটা আপনি চাইলে ভিডিওটা একটু পজ করে বা ভিডিওটা একটু স্লো মোশন করে দেখতে পারবেন আমি লেফট ক্লিক করছি না রাইট ক্লিক করছি। ঠিক আছে, এইখানে আমি রেক্টেঙ্গেল টুলটাকে আমি সিলেক্ট করলাম লেফট ক্লিক করে, মানে অ্যাক্টিভ করলাম। তারপর এইখানে আমি এই আর্টবোর্ডের উপরে সাদা ইটার উপরে আমি লেফট ক্লিক করে হোল্ড, লেফট ক্লিকের উপরে কি হোল্ড লেখা, মানে কি আমি হোল্ড চাপ দিয়ে ধরে রাখছি, সারি নাই, লেফট ক্লিক করে সারি নাই, সারলেই তো ছুটে যাব, সারি নাই, না সাইডা দিয়ে আমি এরকম একটা রেক্টেঙ্গেল একটা বক্স হয়ে গেল না আমার। আমি আবার সিলেকশন টুলে চলে যাই আর সাইডে একটা ক্লিক দিয়ে দিলাম। এখন আমি চাইলে এই যে সিলেকশন টুলে আসি থাকা অবস্থায় আমি এই পাশ থেকে এক মাউসের লেফট ক্লিক কইরা হোল্ড করে ড্র্যাগ করলে এইভাবে আমাদের কি এই যেটাকে আমরা কি ধরতে পারি, এরকম তো ধরতে তো পারেন আপনি নাকি? তারপর যদি না পারেন বললেন, সমস্যা নাই, দেখাই দেবো না। তো এইভাবে আমরা কি এটাকে ধরতে পারি, তাই না? তো এখন এইটার কালার মূলত এইটা দুইটা কালার থাকে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। তো এইটা এই উপরের আমার দেখেন এখানে ফিল এক্স লেখা, কি লেখা? ফিল এক্স। আমি যদি একটু জুম করি, লেখা কি ফিল এক্স, তাই না? আর এর নিচেরটা লেখা কি স্ট্রোক লেখা, তাই না? তো ওই ফিল এক্স এর সাথে কোনো কিছু লেখা নাই, বা স্ট্রোকের সাথে লেখা কি স্ট্রোক। ক্লিক টু অ্যাক্টিভেট, মানে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা অ্যাক্টিভ হবে। এখন কি আর এই অ্যাক্টিভেট লেখা আছে, ক্লিক টু অ্যাক্টিভেট। এখন আবার এই ফিলে গেলে এখানে লেখা ক্লিক টু অ্যাক্টিভেট, এখানে আমি ক্লিক করলে তার মানে এটা অ্যাক্টিভ হবে। এখানে যদি আপনি ডাবল ক্লিক কইরা, আমি একটু জুম আউট করে নেই, ডাবল ক্লিক করি, আবার একটু দেখাই, এই ফিল কালার উপরে ডাবল ক্লিক করি, তো এখানে আমার কালারের যেই একটা কালার পিকারটা ওপেন হবে। তো এইখান থেকে আমরা এটার কালার দিতে পারি, আমি এটাকে ফুল ব্ল্যাক কালার দিই। আর এইখানে যে আমাদের স্টক কালারটা, এটাকে আমরা এইখান থেকে এই নন করে দেই, মানে আমাদের স্টক কালার কি দরকার নাই। আসলে স্টক কালারের মধ্যে আর ফিল কালারের মধ্যে পার্থক্য কি, এটা যদি আমরা একটু দেখি। প্রথম দিন কালার নিয়ে অত কিছু বলবো না, এইটা দেখেন ফিল, মানে এটার ভিতরে কালো আর এটার কি চারিপাশে কালো, মাঝখানে কিছু নাই। এটা হয়েছে স্ট্রোক। এই যে এখানে এই চিহ্নটা দেখলে তো বোঝা যায় যে চারিপাশে আছে মাঝখানে নাই। আর এটা ফিল মানে কি চারিপাশে নাই কিন্তু মাঝখানে আছে, তাই না? এই যে মাঝখানে আছে, তাই না? এটা হলো ফিল আর স্ট্রোকের মধ্যে পার্থক্য। আস্তে আস্তে ইউজ করতে করতে বুঝে যাবেন, মাথায় ক্যাচ করে যাবে, বুঝতে পারছেন? তো এখন আমরা যদি এই যে সিলেকশন টুল থাকা অবস্থা আমি যদি এখানে সিলেক্ট করি এভাবে ধইরা, এই পাশে মাউসের একটা লেফট ক্লিক করলাম, এখানে লেফট ক্লিক করে মাউসটা হোল্ড করে এখানে টান দিলাম, সিলেক্ট হয়ে গেল, হইলো না? তো এই জিনিসটাই আমি চাইলে এই ডাইরেক্ট সিলেকশন টুল আছে না, এটা দ্বারাও সিলেক্ট করতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুলটা অ্যাক্টিভ করলাম, এখানে ক্লিক কইরা দেন আমি এইভাবে ধইরা সিলেক্ট করতে পারি, তাই না? এই জিনিসটাই চাইলে আমি এই ম্যাজিকন টুল দ্বারা সিলেক্ট করতে পারি। এখন ম্যাজিকন টুলের একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি, এটা কি একটা ওই যে পরীদের হাতে যে একটা লাঠি থাকে ম্যাজিক ওইরকম একটা জিনিসটা শো করতেছে না? এর মানে হয়েছে এই ম্যাজিকন টুলটা এইভাবে কাজ করে যে আপনি যদি এইখানে ক্লিক দেন, এই ম্যাজিকন টুলটা এইভাবে কাজ করবে, সিমিলার কালার যতগুলা অবজেক্ট আছে সবগুলাই সে ধইরা ফেলবে। আমি কিন্তু ক্লিক করছি এই জায়গায়, আমি ক্লিক করব কি এই জায়গায়, এই অবজেক্টে, দেখবেন এইটাও সিলেক্ট হয়ে যাইব। দিলাম ক্লিক, এটাও সিলেক্ট হয়েছে, এই দেখেন সিলেক্ট হয়েছে, এটাও হয়েছে না? এর মানে কি ম্যাজিকন টুল দ্বারা সিলেক্ট করা হয় ওই অবজেক্টগুলাই যেগুলো সিমিলার কালার বা সেম কালার। তখন আমাদের ওই অনেকগুলো অবজেক্ট থাকে, ধরেন আমার এইখানে কালো অনেকগুলা এরকম ছোট ছোট বক্স আছে, এই সবগুলা বক্স ব্যাপারটা আবার এই আরেকটা জিনিস দেখাই, ধরেন শিফট এক্স, মনে করেন যে এরকম আমার অনেকগুলো বক্স আছে, যে
এখন বক্স থাকুক, এখন আমার এইটাও সিলেক্ট করতে হবে, এটাও সিলেক্ট করতে হবে। আমি যদি এখন এই সিলেকশন টুল ধইরা এইভাবে টান দিই তো আমার সবই তো সিলেক্ট হয়ে যায়, তাই না? কিন্তু আমার তো সব সিলেক্ট করা লাগবে না, আমার এই কালোটা আর এই কালোটা সিলেক্ট করতে হবে। তখন কি আমি এই পাশে সিলেক্ট কইরা তারপরে শিপ চাপ দিয়ে এই পাশে সিলেক্ট করতে হইব, তাই না? তখন আমার সিলেক্ট হইলো। তো শিপ চাপ দিয়ে সিলেক্ট করতে অনেক সময় না। এখন এইভাবে যদি আমার এইভাবে যদি আমার হাজার হাজার শেপ থাকে, হাজার হাজার এরকম থাকে, আমি সবগুলাই যদি শিপ চাপা চেপা সিলেক্ট করতে যাই, অনেক সময়ের ব্যাপার না? অনেক সময় লাগে না? বাট এই জায়গায় আমি যদি ম্যাজিক ওয়ান টুল দ্বারা জাস্ট একটার মধ্যে ক্লিক করি, দেখেন সবগুলো সিলেক্ট হয়েছে কি এক ক্লিকে সিলেক্ট হয়ে গেছে। তার মানে কি সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল তো বুঝলেন কীভাবে সিলেক্ট করতে হয়। আবার আছে এই জায়গায় লেসো টুল, এই লেসো টুল দ্বারাও সিলেক্ট করতে পারি। যেমন অনেক সময় এই যে ওই মানচিত্র বা অনেক সময় একটা পুকুরের মাঝখানে কতগুলো অবজেক্ট আছে এগুলো সিলেক্ট করতে হইব, তখন কি আমরা কি তখন এইভাবে সিলেকশন টুল দ্বারা যদি এইভাবে টান দেই, এইভাবে কিন্তু এটা দেন, এটা কিন্তু স্কোয়ার হয়ে আইতেছে, তাই না? আর লেসো টুল এই যেটা কিনা আমাদের লেসো টুল, এইটা দ্বারা কি স্কোয়ার না, এটা দ্বারা আমি নিজের মতো কইরা গোল কইরা বা কইরা নিতে পারি। যেমন আমি যদি এই জায়গায় আসি যে আমার এটা সিলেক্ট করতে হইব, তো এইভাবে এইভাবে ধইরা আমি এইভাবে নিয়ে সিলেক্ট করে ফেলতে পারলাম, ঠিক আছে? তো এখানে এই যে উপরেরটা আমার ধরছে লাগিয়া গেছে দেখিয়া এই জন্য আসে না। আমি যদি আর একটু আস্তে আস্তে কইরা করি যাতে আমার ওইটার মধ্যে যাতে মাউস না যায়, না লাগে। ওই এখনো বোধহয় লাগিয়ে গেছে, আমি আশা করি লাগে নাই। যাই হোক, দেখেন এই যে এখন কি সিলেক্ট হয়েছে না, এটা ব্যাপারটা বুঝতে পারলেন? ডাইরেক্ট সিলেকশন টুল, তারপরে ম্যাজিক ওয়ান টুল আর হইলো লেসো টুলের মধ্যে কেমনে কি তফাৎ, কীভাবে সিলেক্ট, এই চারটা দ্বারাই সিলেক্ট করা হয়, এক একটাকে এক একভাবে সিলেক্ট করা যায়, তাই না? আর ডাইরেক্ট সিলেকশন টুলের একটা মেইন কারণ হয়েছে কি, একটা জিনিস খেয়াল করেন, সিলেকশন টুল দ্বারা যখন আমি সিলেক্ট করছি, আমার এই যে এইখানে যে গোল গোল এইগুলো আছে না, এই যে এইগুলা যেগুলো ধরে আমি টান দিলাম এখন, এই যে গোল গোল চারিপাশে যে কর্নারগুলা, এইগুলা মানে শো করতে চায় না নর্মালি, অনেক সময় ডাইরেক্ট মানে সিলেকশন টুলে শো করে না। বাট আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, দেখেন এইটা সহজেই শো করে, এটা সহজেই শো করবে, বুঝতে পারছেন? এইখান থেকে মানে মূলত ডাইরেক্ট সিলেকশন টুল তখনই ব্যবহার করি যখন কিনা একটা অবজেক্টের খুঁটিনাটি বিষয়গুলো আমরা সিলেক্ট করতে চাই, অথবা আমরা যেমন এই সবগুলো আমরা একটা গ্রুপ করি, গ্রুপ করার জন্য Ctrl+G অথবা রাইট ক্লিক কইরা গ্রুপ করলাম, তাই না? এখন আমি যদি কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে যাই, দেখেন সবগুলাই সিলেক্ট হয়ে যায়, হয় না? একটা সিলেক্ট করতে পারি না। তো এখন আমার দরকার কি এইটা সিলেক্ট করতে হবে, তো এখন আমি এইখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করতে পারলাম, কি একটা সিলেক্ট হইলো না? কিন্তু আমি এই সিলেকশন টুল দ্বারা আমি কিন্তু এটা একটা সিলেক্ট করতে পারতাছি না, সবই সিলেক্ট হয়ে যায় আমার, তাই না? বুঝতে পারছেন? বাট এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আমি এই যে সিলেক্ট করে পারলাম কি বুঝছেন? এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, সিলেকশন টুল, লেসো টুলের মধ্যে পার্থক্য কি? গ্রুপ সিলেকশন টুল এইটা দ্বারা কি করে, এই গ্রুপ সিলেকশন টুল দ্বারা আমরা মূলত এই যে এইভাবে কইরা একটা গ্রুপের মধ্যে, এটা তো আমাদের একটা বললাম কি একটু আগে, যেটা একটা গ্রুপ করে ফেললাম আমরা, তো এই গ্রুপের ভিতরে যে অবজেক্টগুলা এগুলাকে আমরা একটা একটা কইরা সিলেক্ট করতে পারি। যেমন এই যে এইটা দরকার এভাবে করে আমরা কি সিলেক্ট করতে পারি, তাই না? তো মূলত এইটা কাজ করে, এই আমাদের গ্রুপ সিলেকশন টুল তেমন লাগে না, ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারাই হয়ে যায়। তো আপাতত আমরা মনে করলাম মানে আমরা আসলে এখন আমরা এই সিলেকশন টুলটা সম্পর্কে জানতে পারলাম, এই চারটা সিলেক্টের অপশন আছে, চারটা সিলেকশন টুল সম্পর্কে আমরা জানতে পারলাম। তারপরও এই যে সিলেক্ট নামের একটা মেনু আছে এইখানেও এর মাধ্যমেও সিলেক্ট করা যায়, এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। প্রথমে আমরা এইখানের যেই আমাদের এই পাশে যেই টুলগুলো আছে লেফট সাইডের, এই টুলগুলো শিখবো, তারপরে এই পাশেরগুলো কিছু শিখবো, তারপরে এই ভিতরে উইন্ডোর ভিতরে আছে, এই ইফেক্টের ভিতরে সিলেক্টের ভিতরে এগুলো আছে, এগুলো আমরা পরে শিখবো, ঠিক আছে? আমরা লেফট সাইড থেকে শুরু করতেছি। তো আমরা এই চারটা টুলের ব্যবহার তো বুঝে ফেললাম আসলে কিভাবে কইরা আমরা এই সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করতে পারি, তাই না? এখন এই চারটা টুলের পাশাপাশি আমরা কি শিখলাম, রেক্টেঙ্গেল ড্র করাও শিখে গেলাম। তো এখন আমি রাইট ক্লিক কইরা এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেলে যাই, যাওয়ার এইভাবে একটা ড্রাগ করে টান দেই, দেখেন আমাদের রাউন্ডেড রেক্টেঙ্গেলের মধ্যে পার্থক্য কি, এখানে কি এটা একটু রাউন্ড না, রাউন্ড, ঠিক আছে? আর এটা কি চোক্কা চোক্কা না, চোক্কা, ঠিক আছে? তো এখন এই দুটার মধ্যে পার্থক্য হয়েছে, এইটা কি রাউন্ড, কোনাগুলা রাউন্ড, আর এটা হচ্ছে কি কোনাগুলা চোক্কা চোক্কা। এই রেক্টেঙ্গেল টুল দুটার মধ্যে পার্থক্য এটাই। ইলিপস টুল, আমি যদি ইলিপস টুলে যাই, এটা দ্বারা আমি কি একটা ডিম ড্র করতে পারি, একটা সার্কেল ড্র করতে পারি, ঠিক আছে? তারপরে এইখান থেকে আমরা পলিগন টুলে গেলে এইটা দ্বারা আমরা কি একটা 6 কোণায় ড্র করতে পারি, অথবা এখানে একটা ক্লিক করলে এখানে আমার শো করে 6 কোণা না 10 কোণা, কত কোণা লাগবে আমার, আমি দিলাম 12 কোণা লাগবে আমার। ওকে, দেখেন 12 কোণা একটা শেপ ড্র হয়ে গেল, হইলো? এই ফুটবলের মতন হয়ে গেল অনেকটা।
এইগুলা আমরা মূলত কাজ করব, প্র্যাকটিস করব আস্তে আস্তে, কত কোনা লাগে বা কেমনি কি। আমরা একটা ফুটবল লেখা সাজ দিব যে ফুটবল, তারপরে দেখবো যে ফুটবলের কতগুলা এরকম আছে ফুটবল। এই ফুটবলে গেলে আমরা দেখতে পারবো যে যেরকম একটা ফুটবলের মধ্যে কয়টা এরকম থাকে, শেপ থাকে, আছে না। আসলে ফুটবলটা তো ওই রকম না, যদি কিনা ফুটবলটা আমরা এক পাশ থেকে কাটি তখন ওই রকম হবে, বাট এটা তো গোল, ওইটা ওইরকম ভাবে এইভাবে হবে না, ঠিক না। এটা অনেকটা কিন্তু ধরেন ওই যে আগের কালে গরুর গাড়ির চাকাগুলা কিন্তু এরকম ছিল, পুরোপুরি গোল বানাইতে পারে নাই, এরকম করে শেপ করে ই করতো। তারপরে এখানে কিন্তু আমাদের স্টার টুল দ্বারা আমরা স্টার ড্র করতে পারি, ঠিক আছে। এই দেখেন এই আঁকা বাঁকা হইতেছে না, এই আঁকা বাঁকা যাতে না হয় এর জন্য আমি শিপ চাইপা ড্র করবো, তাহলে সোজা হইব। শিপ চাইপা ড্র করলে সোজা হইব, শিপ চাইপা ড্র করলে সোজা হইব, ঠিক আছে। তারপরে আমি যদি এইখানে দেখেন আমি শিপ চাইপা ড্র করতে সোজা হইতেছি, কিন্তু এই স্টারগুলো দেখেন কীরকম। আর আমি যদি আলট্রা চাপ দিয়ে যদি ড্র করি, এই দেখেন এই স্টারটা কীরকম, এইটা কি একটু মোটা মোটা লাগতেছে, আর এটা কি ভিতরের দিকে একটু চিপা চিপা লাগতেছে, দুইটার মধ্যে একটুখানি তফাৎ বুঝতে পারতেছেন। এই তফাৎটাই মূলত যখন কিনা আপনি এইটা আল্টার চাপ দিয়া, এই যে কিবোর্ডের মধ্যে অল্টার বাটন আছে, অল্টার বাটনের মানে হয়েছে কি এইটা এরকমভাবে আসবে, আর দ্বিতীয়ত শিফট চাপলে এটা সোজা হয়ে আসবে, ঠিক আছে। এই অল্টা আর শিফট একসাথে চাপা আমি যখন ড্র করলাম তখন এটা এরকম একটু ডিফারেন্স তো আমি বুঝতে পারতেছি, আপনি তো চোখে বুঝতে পারতেছেন ডিফারেন্সটা কি, এটা বলার মতো না আসলে। ডিফারেন্সটা কি, এটার এই যে কোনার যে ইটসগুলা এগুলো মূলত একটা চোক্কা, আর এই পাশেরগুলো একটু রাউন্ডেড টাইপের, এটা একটু গুলুমুলু লাগতেছে, এটা একটু চোকা চোকা লাগতেছে, তাই তো। তো আশা করি আমরা এইখানের এই স্টার টুল, পলিগন টুল এগুলো সব বুঝে ফেললাম। তো এখন এই ইলিপসের ক্ষেত্রে একটু আগে তো আপনি কোশ্চেন করলেন না যে ভাই আপনি যে ইলিপস করলেন এটা তো গোল হইলো, কিন্তু এটা তো সার্কেল, এটা কিভাবে করলেন। আপনি যখন করতে যাবেন তখন তো ঝামেলায় পড়ে যাবেন, এরকম ডিম হয়ে যাবো গা, বুঝতে পারছেন। তো এই ডিম থেকে মুক্ত হওয়ার জন্য মানে সার্কেল একেবারে বৃত্ত বানানোর জন্য আমাদের শিপ চাপা করতে হইব, তাহলে দেখেন কি হয়, একবারে গোল হয়, তাই না। আর আলট্রা চাপ দিলে, আলট্রার মানে কি, আলট্রার মানে আমি একটা লাইন নেই, এই যে আসে না আমাদের একটা মনের মধ্যে একটা কনফিউজ আছে না ভাই, আলট্রা চাপ দিলে এইখানে বৃত্তের মধ্যে কি কাজ করে। দেখি এই আলটা, আমি এই যে মাউসের যে আমার কার্সরটা শো করতেছে না, এটারে আমি এইখানে একেবারে ইন্টারসেক্ট দুইটা যেই রেখা, এই দুইটা কি রেখা বলে না, আমরা ওই জ্যামিতিক ভাষায় পড়ছি না, যে দুইটা রেখা একসাথে সেট করছে, মাঝখানে হচ্ছে সেট বিন্দু, এই সেট বিন্দুর মধ্যে আমি পয়েন্টারটা নিয়ে গেছি মাউসের, নেওয়ার পরে এইখান থেকে আমরা এই পয়েন্টারটা এখানে রাখা অবস্থা আমি মাউস দ্বারা ক্লিক করছি, ক্লিক করে এভাবে টান দিছি, টান দেওয়ার পরেই আমি আলট্রার মধ্যে চাপ দিছি। দেখেন আলট্রা চাপ দেওয়ার পরে কি হয়, যে ওই যে মিডলে যে আমি পয়েন্টারটা রাখছিলাম ওইখান থেকে কিন্তু বৃত্তের ওই কেন্দ্রটা কিন্তু কোথায়, ওই পয়েন্টারের মধ্যে খাইছে, মানে পয়েন্টারের মধ্যে কেন্দ্রটা পাইছে, তাই না। তো পাওয়ার পরে এখন আমি যদি শিপ চাপি, এটা কি একবারে সার্কেল হয়ে যাব, একবারে নিখুঁতভাবে সার্কেল হইব। হয় না অনেক সময় যে এরকমভাবে হইলো যে ভাই তুমি আমারে এই যে এই লাইনটার মাথার উপরে একটা সার্কেল আঁকা দাও, তুমি আমারে কি করবা, এই লাইনের মাথার উপরে সার্কেল আঁকবা, যাতে কিনা সার্কেলের কেন্দ্রটা এই লাইনের মাথায় থাকে। তখন আমাদের কিন্তু এইভাবে করতে হইব, কীভাবে, এই লাইনের মাথার উপরে গেলে আনসর লেখা উঠবো, আনকর, এখান থেকে আমি এই আলটা অ্যান্ড দেন শিপ চাইপে এইভাবে আমি ললিপপ বানিয়ে ফেলতে পারলাম, ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপার। এটা কি ললিপপ না, অনেকটা বা পিনের মতো হয় না, তো ললিপপ বানাইতে গেলে এটা একটু মোটা করতে হইব, তাইলে ললিপপ হইব, আর যদি চিকুন করি তাহলে এটা আলপিনের মতো হয়ে যায়, তাই না। আর আলপিন করতে গেলে এই জায়গা থেকে আরও আমাদের একটুখানি এই চোখা বানাইতে হবে মাথাটা, তখন আমাদের এটা আলপিন হইব। পরবর্তীতে আমরা আস্তে আস্তে বুঝবো, শিখবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, কারণ ভিডিও বড় হইলে আবার রেন্ডারিং করতে সমস্যা হয়। তো আমরা কি আজকের ক্লাসে এইখানে রেক্টিঙ্গেল, রাউন্ড অ্যান্ড দেন ইলিপস, তারপরে পলিগন টুল, স্টার, এগুলো শিখতে পারলাম কীভাবে ড্র করতে হয়। আর সিলেকশন টুলের এই 4টা সিলেকশন টুল আমরা বুঝে ফেললাম, তাই না। এই 4টা এইখানে যে আমাদের যেই 4টা বা 5টা আছে না স্টার টুল, এগুলা রেক্টিঙ্গেল টুল, এই সবগুলাই আপনি 4-5টা করে ড্র করবেন, ড্র কইরা সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করবেন, অ্যান্ড দেন কালার চেঞ্জ করবেন। কালার চেঞ্জ করাটা একটু দেখাই দিই, কালার কীভাবে চেঞ্জ করতে হয়। জাস্ট একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে উপরে ফিল কালার আছে, এইখান থেকে রেড কালার দিতে পারলেন, এখানে এই স্টক কালারটা আপনার নন করে দেন, স্টক কালার দরকার নাই। এইখানে ফিল কালার আছে, এইখান থেকে আপনি এটাকে ব্লু দিতে পারেন, এইখান থেকে ফিল কালার আছে, এইখান থেকে আপনি এই ইয়েলো দিতে পারেন, ঠিক আছে। কালার আপনার নিজের মতো দিতে পারেন, অথবা এখানে এটা সিলেক্ট কইরা এখানে ডাবল ক্লিক করলে এখানে শো করবে। তো এখান থেকে এটা যদি নাড়াচাড়া করেন তাহলে কালারগুলো দেখেন চেঞ্জ হয়। এটা আস্তে আস্তে আপনি পেরে যাইবেন, একদিনই সম্ভব হবে না, ঠিক আছে। আস্তে আস্তে বুঝে যাইবেন। তারপরে যদি আপনার আরও কালার দরকার হয়, এইখানে সোয়াসেস আছে, এগুলো আমরা পরবর্তীতে আরও দেখাবো, আরও অ্যাডভান্স লেভেলের এগুলো দেখাবো, যেহেতু আজকের প্রথম ক্লাস ইলাস্ট্রেটরের মধ্যে বেসিক। তো এটা মূলত এই পর্যন্তই থাক। কীভাবে কালার চেঞ্জ করতে এটাও দেখাই দিলাম। আপনি কালার চেঞ্জ করবেন, দেন এগুলাকে সিলেক্ট করবেন, এই যে ম্যাজিকন টুল দ্বারা সিলেক্ট করবেন এইভাবে।
ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন এইটা সিলেক্ট করতে গেলে এইটাও সিলেক্ট হয়ে যায়, মানে কি দুইটাই কি ইয়েলো কালারের মতো, এটা একটু গাঢ় এটা একটু পাতলা, তাই না? এই কারণে কি দুইটা এই রেড কালারের মধ্যে দিলে কিন্তু একটাই সিলেক্ট হয়, এখানে কি আর রেড আছে নাই, ব্লু কি আর আছে নাই, কিন্তু ব্ল্যাক কালার দিলে দেখেন সবই সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছেন এই কোন সিলেকশন টুল দ্বারা কীভাবে সিলেক্ট করতে হয়? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো মতো দেখা কয়েকবার টাইনা দেখবেন, না টাইনা কয়েকবার দেখবেন, পরবর্তী আপনি একটা লাইভ বুঝবেন, না বুঝলে আমাকে কোশ্চেন